আজ রিনির আর আরাবের গায়ে হলুদ। রিনিদের বাড়িতে সকাল থেকেই হলুদ আর কমলা গাঁদা ফুল সেজেছে। রিনি সকাল সকাল ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গাল টিপে দেখল, মনে মনে হাসল। হিটলার সাহেবের 12টা বাজাবো, এমন হলুদ মাখাবো যে ওনার গাম্ভীর্য লাভের এসিডের মতো পুড়ে ছাই হয়ে যাবে। সকাল 10টা বাজতেই রিনি তার মিশনে নেমে পড়ল। তার আজকের মিশনের নাম প্রজেক্ট এসিং পাউডার। সে জানে আরাবের অ্যালার্জি আছে, তাই রিনি কৌশলে তানিয়াকে দিয়ে আরাবের জন্য পাঠানো হলুদের পাঞ্জাবিটার কলারের ভেতর সূক্ষ্মভাবে একটু চুলকানি পাউডার আর লাল মরিচের গুঁড়ো মিশিয়ে দিয়েছে। তানিয়া একটু ভয় পেয়ে বলল, রিনি, স্যার যদি বুঝতে পারে তবে কিন্তু আমাকে ল্যাব থেকে বহিষ্কার করবে। রিনি চোখ রাঙিয়ে বলল, চুপ থাক, উনি বুঝবেন কি করে? উনি তো ভাববেন ওটা কোনো অ্যালার্জি রিয়েকশন। দুপুরবেলা আরাবদের বাড়িতেও শ্বাস শ্বাস রব। আরাব তার ঘরে বসে ল্যাপটপে কি যেন দেখছিল। আফজাল চৌধুরী ঘরে ঢুকে ধমক দিলেন, হারামজাদা, আজও ল্যাপটপ, আজ তোর গায়ে হলুদ লোকে গান বাজনা করছে আর তুই এখানে ফিজিক্সের গ্রাফ আঁকছিস। আরাব নির্বিকার গলায় বলল, আব্বু, গান বাজনা মানেই তো ডেসিবল লেভেল বাড়ানো, যা কানের পর্দার জন্য ক্ষতিকর। আর এই হলুদ মাখাটা আজ তো একটা আনহাইজেনিক প্রসেস। আফজাল সাহেব মুখ বাঁকিয়ে বললেন, তোর ওই হাইজিন আমি বের করছি। জলদি এই পাঞ্জাবিটা পর, রিনিরা পাঠিয়েছে। আরাব পাঞ্জাবিটা হাতে নিল। সে খেয়াল করলো কলারের কাছে কেমন একটা সাদাতে গুঁড়ো। সে তার চশমাটা ঠিক করে 1 চিমটি পাউডার হাতে নিয়ে পরীক্ষা করলো। তারপর একটা দৌড় হাসি দিয়ে বিড়বিড় করলো, মিস হবুগিন্নি, আপনার এক্সপেরিমেন্ট এতই কাঁচা। আপনি ভুলে গেছেন আপনি যার সাথে পাঙ্গা নিচ্ছেন সে নিজেই একজন ল্যাব ইনচার্জ। আরাব পাঞ্জাবিটা না পরেই ব্যাগ থেকে আরেকটা সাকশন মেশিন বের করে কলারের সব পাউডার পরিষ্কার করে ফেলল। তারপর আলমারি থেকে তার নিজের কেনা হুবহু একই রকম একটা পাঞ্জাবি বের করে তাতে রিনির দেওয়া সেই ইচিং পাউডার ভালো করে লেপে দিয়ে একটা প্যাকেটে ভরে ফেলল। ওর টার্গেট রিনি নিজেই। বিকেলে অনুষ্ঠান শুরু হলো। রিনি হলুদ শাড়ি আর গয়না পরে স্টেজে বসে আছে। তাকে সত্যি খুব মিষ্টি লাগছে, কিন্তু তার মাথায় শুধু চিন্তা, আরাব কেন এখনো চুলকাতে আসছে না। কিছুক্ষণ পর আরাব এলো, পরনে হলুদ পাঞ্জাবি, কিন্তু সে একদম অস্বাভাবিক। রিনি অবাক, লোকটা কি পাথর নাকি? তার তো এখন বাদরের মতো নাচার কথা। আরাব স্টেজে উঠে রিনির পাশে বসলো। খুব নিচু স্বরে বলল, কি ব্যাপার মিসেস চৌধুরী, আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে। কোনো কেমিক্যাল রিয়াকশন কি কাজ করছে না? রিনি থতমত খেয়ে বলল, না মানে, আপনি কি সুস্থ আছেন স্যার? আরাব বাঁকে এসে বলল, আলহামদুলিল্লাহ। আপনার পাঠানো পাঞ্জাবিটা পরে খুব আরাম লাগছে, তবে আমি আপনার জন্য একটা বিশেষ গিফট এনেছি। আরাব পকেট থেকে একটা ছোট কোটা বের করলো। এটা বিশেষ এক ধরনের অর্গানিক হলুদ। এটা মুখে দিলে গুঁড়ো বাড়ে, একটু মাখিয়ে দিই। রিনি না করার আগেই আরাব খুব যত্ন করে রিনির 2 গালে হলুদ মাখিয়ে দিল। মাখানোর সময় আরাবের হাতের আঙুলগুলো রিনির গালে একটু বেশি সময় ধরে থাকলো। রিনি এক মুহূর্তের জন্য ইমোশনাল হয়ে পড়ল। মনে মনে ভাবল, ইস, লোকটা কত ভালো, আর আমি ওনার ক্ষতি করতে চাইলাম। কিন্তু সেই ইমোশন 5 সেকেন্ডও টিকল না। হঠাৎ রিনির গালে অদ্ভুত এক জ্বালা পোড়া শুরু হলো, যেন কয়েকশো পিঁপড়ে একসাথে কামড়াচ্ছে। রিনি ছটফট করে উঠল, ওহ স্যার, এ কি মাখালেন? আমার গাল তো জ্বলছে। আরাব খুব শান্তভাবে বলল, জ্বলছে হওয়ার তো কথা না, হয়তো আপনার ন্যাকামি লেভেল এত বেশি যে অর্গানিক জিনিস সহ্য করতে পারছেন না।
এটাকে বলে রিভার্স অ্যাকশন। রিনি এবার বুঝতে পারলো আপনি আপনি কি ওই ইচিং পাউডারটা এই হলুদে মিশিয়ে দিয়েছেন। আরব কানের কাছে ফিসফিস করে বলল, নিউটনের থার্ড লো ডার্লিং, আপনি যা দেবেন তার ফেরত পাবেন। এখন চুপচাপ বসে আসুন। গেস্টরা তাকাচ্ছে। রেনি রাগে আর চুলকানিতে অস্থির হয়ে স্টেজেই ছটফট করতে লাগলো। আফজাল চৌধুরী দেখে হাসতে হাসতে বললেন, দেখুন হাসান সাহেব, আমার ছেলের হাতের ছোঁয়ায় রিন্নি মা কেমন খুশিতে নাচছে। রিনি আর সহ্য করতে না পেরে উঠে গেল আর মাকে বলল একটু ওয়াশরুমে যাবে। এটা দৌড় দিল। এদিকে আরাপ মুখে হাসছে, তুমি যে কলেজের ছাত্রী, আমি সেই কলেজের টিচার গিন্নি, আমার সাথে চালাকি খাটে না। হলুদের অনুষ্ঠানের এক কোনায় তানির মনমরা হয়ে বসে একটা লাল গোলাপের পাপড়ি ছিঁড়ছিল আর বিড়বিড় করছিল, রিনি তুমি নীল মলাটের বই হলে আমি হতাম তার বুকমার্ক। ঠিক তখনই হাতে এক গ্লাস কাঁচা আমের শরবত নিয়ে তানিয়া সেখানে এসে হাজির। তানিয়া রিনির বেস্ট ফ্রেন্ড হলেও স্বভাবটা একটু চঞ্চল। সে বেশ কিছুক্ষণ ধরে তানিনকে অবজার্ভ করছিল। তানিনের ওই এলোমেলো চুল আর দেবদাস মার্কা লুকটা কেন জানি তানিয়ার মনে লাভ অ্যাট ফার্স্ট সাইট এর মতো ধাক্কা দিল। তানিয়া গ্লাসটা তানিনের সামনে বাড়িয়ে দিয়ে বলল, এই যে কবি সাহেব, শুধু পাপড়ি ছিললে হবে, একটু ভিটামিন সিও তো দরকার, না হলে তো বিরহ সহ্য করার শক্তি পাবেন না। তানিন চমকে মুখ তুলে তাকালো। তানিয়ার টানা টানা চোখ আর হলুদে শ্বাস দেখে সে এক মুহূর্তের জন্য থমকে গেল, তবে পরক্ষণেই সামলে নিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, শরবত দিয়ে কি হৃদয়ের দহন মেটে হে বালিকা। রিনি আজ অন্যের হওয়ার পথে, আর আমার হৃদয় মরুভূমির মতো খা খা করছে। তানিয়া একটা চেয়ার টেনে তানিনের পাশে ধপাস করে বসলো। সে তানিনের চোখের উপর চোখ রেখে বলল, শুনুন তানিন ভাই, মরুভূমিতে বৃষ্টি নামানোর জন্য সঠিক মেঘের দরকার হয়, আপনি ভুল মেঘের পেছনে ছুটছেন। রিনি তো আগ্নেয়গিরির মতো ঝাঁপ দিচ্ছে, আপনি কেন শুধু শুধু জল সাথে চাচ্ছেন। তানিন একটু অবাক হয়ে বলল, তুমি কি আমার কবিতা বুঝবে? রিনি তো আমার সুর বোঝে না। তানিয়া বাঁকা হেসে বলল, সুর বোঝার জন্য কানের চেয়ে মনের জোর বেশি লাগে। আপনি বরং রিন্নির শখ বাদ দিয়ে আমার এই শরবতটা টেস্ট করে দেখুন, গ্যারান্টি দিচ্ছি আপনার বিরহ 10% কমে যাবে। তানিন অনিচ্ছা সত্ত্বেও শরবতে চুমুক দিয়ে বলল, স্বাদটা মন্দ না, তবে রিনির হাসির মতো মিষ্টি নয়। তানিয়া মনে মনে বলল, হায়রে বলদ, সামনে জ্যান্ত রসগোল্লা দাঁড়িয়ে আছে আর সে এখনো পচা আচারের পেছনে ঘুরছে। সে মুখে বলল, ঠিক আছে, আপনি শোক পালন চালিয়ে যান, তবে মনে রাখবেন পাশে কিন্তু একটা জ্যান্ত ব্রেকআপ আছে। তানিয়া এক চোখ টিপে দিয়ে সেখান থেকে গটগট করে চলে গেল। তানিন হাঁ করে তাকিয়ে রইল। সে বিড়বিড় করল, মেয়েটাকে কথা তো বলে যান, তিতাস গ্যাস। কিন্তু জাজটা বেশ ভালোই ছিল। সন্ধ্যায় গানের আসর বসলো। তানিন গিটার নিয়ে এসে আবার শুরু করলো, হৃদয় তোমার নীল মেঘের মতো। আরাপ এবার আর সহ্য করলো না। সে আফজাল সাহেবের কানে গিয়ে কিছু একটা বলল। আফজাল সাহেব ঘোষণা করলেন, আজ কবি সাহেবের গিটারের বদলে আমার ছেলে আর রিনিমা মিলে একটা ডুয়েট পারফরমেন্স দিবে। রিনি তো আকাশ থেকে পড়লো, আমি গান গাবো, তাও আবার এই হিটলারের সাথে। আরাপ রিনির হাত ধরে একরকম জোর করেই মাইক্রোফোনের সামনে নিয়ে গেল। রিনির গাল তখনও হালকা চুলকাচ্ছে। আরাপ মাইক্রোফোন নিয়ে গাইতে শুরু করলো, এক চিলতে রৌদ্র আমি তোর জন্য এনেছি। আরবের গম্ভীর কণ্ঠস্বরের সাথে রিনির বাধ্য হয়ে সুর মেলালো। গান গাইতে গাইতে আরাপ হঠাৎ রিনির কোমরে হাত দিয়ে তাকে নিজের দিকে টেনে নিল। রিনি থমকে গেল। পুরো আসর তালিল দিয়ে
ফেটে পড়ল। আরাব গলার স্বর নিচু করে গানের মাঝে বলল, পরের বার যখন প্রাঙ্ক করবেন তখন মনে রাখবেন আপনার টিচার আপনার চেয়ে 10 ধাপ আগে ভাবে। রিনি ঝাড়ি দিয়ে বলল, ছাড়ুন, মানুষ দেখছে, দেখুক না। আমি তো আমার স্টুডেন্টকে প্র্যাকটিক্যালি মিউজিক থেরাপি শেখাচ্ছি। আর আবার একটু শক্ত করে ধরল। রাত 11টা, মেহমানরা বিদায় নিয়েছে। রিন্নি বারান্দায় দাঁড়িয়ে একা একা গালে বরফ ঘষছিল। রাগে ওর চোখ দিয়ে পানি বেরিয়ে আসছে। ঠিক তখন ফোনের স্ক্রিনে আরাবের মেসেজ ভেসে উঠল, আপনার ঘরে একটা আইস প্যাক আর একটা অ্যান্টি অ্যালার্জি ক্রিম পাঠানো হয়েছে, ওটা লাগিয়ে ঘুমিয়ে পড়ুন। আর হ্যাঁ, আপনার গালটা কিন্তু লাল হয়ে থাকলে নীল শাড়ির সাথে দারুণ কন্ট্রাস্ট করবে। শুভরাত্রি মিসেস চৌধুরী। রিনি প্যাকেটে হাত দিয়ে দেখল সত্যি একটা দামি ক্রিম। সে বিড়বিড় করলো, খাটাস একটা, একদিকে কষ্ট দেয় আর একদিকে সেবা করে। কাল বিয়ের দিন যদি ওর শেরওয়ানি আমি আঠা দিয়ে আটকে না দিয়েছি, তবে আমার নামও রিন্নি না। নিচ থেকে আফজাল চৌধুরীর গলার আওয়াজ পাওয়া গেল, আরাম, তুই রিন্নির ঘরে ক্রিম পাঠিয়েছিস নাকি ফিজিক্সের নোট? আরবের গলা পাওয়া গেল, আবু তুমি ঘুমাও তো, সব কিছুতে নাক গলাতে আর এসো না। রিন্নি ক্রিমের টিউবটা হাতে নিয়ে হাসলো। টম আর জেরির এই হলুদ পর্ব শেষ হলো এক চিমটি জ্বালা আর এক পাহাড় অভিমানে। আর সেই মাহেন্দ্রক্ষণ রিন্নিদের বাড়ির সামনে আলোকসজ্জা দেখে মনে হচ্ছে পুরো এলাকাটাই বুঝে নীল আর সোনালি রঙে ডুবে গেছে। কিন্তু বাড়ির ভেতরে রিন্নির রুমে তখন চলছে অপারেশন ডিস্টারবেন্স। রিনি নীল রঙের ভারী বেনারসি পরে আয়নার সামনে বসে আছে। মেকআপ আর্টিস্ট তার মুখে তুলি চালাচ্ছে আর রিনি মনে মনে শয়তানি বুদ্ধি আঁটছে। তানিয়া ঘরে ঢুকে হাঁপাতে হাঁপাতে বলল, রিনি, সর্বনাশ হয়েছে। আরব স্যার তো বাইক নিয়ে বিয়ে করতে আসছেন, আর সাথে তার সাঙ্গপাঙ্গ বলতে ডিপার্টমেন্টের সব কড়া কড়া জুনিয়র ইনস্ট্রাক্টররা আছে, তারা সবাইও বাইকে করে আসছে। মনে হচ্ছে বিয়ে করতে না, বাইক রেস হচ্ছে। রিনি মুখ বাঁকিয়ে বলল, আসুক, আজকে আমি ওনাকে এমন শিক্ষা দেব যে কবুল বলার আগে উনি ফিজিক্সের সূত্র ভুলে যাবেন। তানিয়া, তুই গেটে দাঁড়িয়ে থাকবি, আমি না বলা পর্যন্ত ওদের ভেতরে ঢুকতে দিবি না। আর তানিন ভাইকে বলবি গেট আটকানোর সময় যেন একটু বেশি করে টাকা চায়। তানিয়া এক গাল হেসে বলল, চিন্তা করিস না, আমি আর তানিন ভাই মিলে আজকে প্রফেসরের পকেট খালি করে ছাড়বো। তানিন ভাই তো অলরেডি গেটে দাঁড়িয়ে কবিতা আওড়াচ্ছে। বিয়ের গেটের সামনে তখন এলাহি কাণ্ড। আরব চৌধুরী একটা ধবধবে সাদা শেরওয়ানি পরে তার সেই আইকনিক ব্ল্যাক R15 বাইক নিয়ে এন্ট্রি নিল। তার পিছনে সাজানো কয়েকটা গাড়ি, কিন্তু পাত্র নিজে বাইকে, মাথা পাগড়ি নিয়েই, বরং এক হাতে হেলমেট। আফজাল চৌধুরী গাড়ি থেকে নেমে কপাল চাপড়ে বললেন, বাপরে, তোর কি লজ্জা শরম কিছু নেই? লোকজন পাত্রকে সাজানো গাড়িতে দেখে আর তুই আসলি বাইক ধুলো উড়িয়ে। হাসান সাহেব দেখলে তো বলবে জামাই না বাইক চোর আসছে। আরাপ নির্বিকারভাবে বাইক থেকে নেমে চশমাটা ঠিক করলো। আবু, গাড়িতে এলে রেজিস্ট্যান্স বেশি হয় আর ট্রাফিক জ্যামে ফ্রিকশন বাড়ে। বাইক আমি 5 মিনিট আগে পৌঁছেছি। আর রিনি তো আমার রাইডিং পছন্দ করে, সোনো প্রবলেম। গেটের সামনে তানিন বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে, পাশে তানিয়া। তানিন হাত উঁচিয়ে বলল, থামুন হে জ্ঞান পাপী, এই গেটে পার হতে হলে আপনাকে দিতে হবে 1,01,000 টাকা, তা না হলে এই বিরোহী কবি আপনাকে ভেতরে যেতে দেবে না। আরাব ব্রু কুঁচকে তাকালো, 1,00,000 টাকা কিসের ভিত্তিতে? আপনি কি কোনো ট্যাক্স অফিসার নাকি গেটে দাঁড়িয়ে তোলা বাজি করছেন? আমি বিয়ে করব, আমার
অলরেডি এত খরচ হয়ে গেছে, চিন্তায় আছি কখন আবার আমার রাস্তা নামা লাগে। পারলে আমায় কয়টা টাকা দেন আপনারা? তানিয়া মাঝখান থেকে ফোড়ন কাটল। স্যার, লজিক দেবেন না, এটা শালিদের হক। টাকা বের করুন, না হলে রিন্নির সাথে আপনার দেখা হওয়ার ইম্পসিবল। আরাব পকেট থেকে একটা খাম বের করলো। সবাই ভাবলো টাকা, কিন্তু খাম খুলে দেখা গেল এটা একটা ম্যাথমেটিক্যাল পাজল বা গণিতের ধাঁধা। আরাব গম্ভীর মুখে বলল, এই ধাঁধাটার সমাধান যে করতে পারবে তাকে আমি 1 লক্ষ টাকা দেব, আর যে পারবে না সে আমাকে ফ্রিতে ঢুকতে দেবে। সময় মাত্র 2 মিনিট। তানিন আর তানিয়া হাঁ করে সেই কাগজের দিকে তাকিয়ে রইল। আফজাল চৌধুরী পাশ থেকে চেঁচিয়ে উঠলেন, আরে হারামি, বিয়ের গেটেও তুই পরীক্ষা নিচ্ছিস? দে টাকা দে। আরাব শেষমেশ 50,000 টাকা দিয়ে গেট পার হলো, কিন্তু তানিনকে কানে কানে বলে গেল, কবিতা লিখে সময় নষ্ট না করে ক্লাস 8-এর অঙ্কগুলো একটু প্র্যাকটিস করবেন তানিন সাহেব। বিয়ের আসরে আরাবকে যখন স্টেজে বসানো হলো, সে যেন একটা জীবন্ত মূর্তির মতো বসে আছে। চারদিকে হাসাহাসি, গান বাজনা, সব কিছুকে সে এমনভাবে দেখছে যেন কোনো ডিসকভারি চ্যানেলের ডকুমেন্টারি দেখছে। কিছুক্ষণ পর রিন্নিকে নিয়ে আসা হলো। নীল শাড়িতে রিন্নিকে দেখে আসরের সবাই থমকে গেল, এমনকি আরবের চোখের চশমাটাও যেন এক মুহূর্তের জন্য ঝাপসা হয়ে গেল। এক মুহূর্তের জন্য যেন ভুলেই গেল বিয়ের পিঁড়িতে এমন করে তাকাতে হয় না। আফজাল চৌধুরী তাড়াতাড়ি ছেলের দিকে ঝুঁকে বললেন, ওরে বাপ, এত দেখিস না, ছানি পড়ে যাবে তো। আরাব তাকানো অবস্থা বলল, তো আমার বউ আমি দেখছি, আর তাছাড়া 50 উসুল করতে হবে না। রিনি স্টেজে উঠে আরাবের পাশে বসতেই আরাব ফিসফিস করে বলল, নীল রংটা আপনার ব্রেনকে হয়তো একটু শান্ত করবে বলে আশা করেছিলাম, কিন্তু আপনার চোখের শয়তানি তো বলছে অন্য কথা। রিনি টেনে টেনে নিচু স্বরে বলল, এখন তো শুধু শয়তানি দেখছেন স্যার, কবুলের সময় কেয়ামত দেখবেন। কাজী সাহেব সামনে এসে বসলেন, খাতা খুলে গলা পরিষ্কার করে বললেন, বাবা আরাব চৌধুরী, আপনি কি রিন্নি রহমানকে ব্লা 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 কবুল বলে গ্রহণ করছেন? আরাব খুব স্বাভাবিকভাবে, কোনো আবেগ ছাড়াই বলল, হ্যাঁ কবুল। যেন সে ল্যাবে কোনো অ্যাটেন্ডেন্স দিচ্ছে। এবার কাজী সাহেব রিন্নির দিকে ঘুরলেন, মা রিন্নি রহমান, আপনি কি আরাব চৌধুরীকে স্বামী হিসেবে কবুল করছেন? রিন্নি চুপ। পুরো আসরে পিনপিতন নীরবতা। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 10 সেকেন্ড পার হয়ে গেল। রিন্নি হঠাৎ ওড়না দিয়ে চোখ মুছতে শুরু করলো। কাজী সাহেব আবার বললেন, মা কবুল বলুন। রিনি হঠাৎ করে ফুঁপিয়ে উঠে বলল, আমি বলবো না কাজী সাহেব, এই লোকটা আমাকে দিয়ে বিয়ের পর ল্যাব পরিষ্কার করাবে বলেছে। উনি আমাকে সারাদিন বকে। আমি এই হাড় কিপটে রবটকে বিয়ে করব না। পুরো আসরে শোরগোল পড়ে গেল। হাসান সাহেব আর আফজাল চৌধুরী একে অপরের দিকে তাকাচ্ছেন। আরাপ এক মুহূর্তের জন্য থতমত খেলেও পরক্ষণেই বুঝতে পারল এটা রিন্নির নাটক। আরাপ রিন্নির দিকে একটু ঝুঁকে নিচু স্বরে বলল, রিনি, নাটকটা একটু বেশি হয়ে যাচ্ছে। আপনি কি চান আমি সবার সামনে আপনার কালকের ওই ইচিং পাউডারের কেসটা বলে দিই? আর হ্যাঁ, কবুল না বললে কিন্তু এখনই বাইক নিয়ে স্টার্ট দেব, আর ল্যাবে আপনার গেট এফ নিশ্চিত। রিনি এবার এক ধাপ এগিয়ে গেল। সে চিৎকার করে বলল, দেখুন দেখুন আপনারা, উনি বিয়ের আসরেও আমাকে ফেল করানোর হুমকি দিচ্ছেন। আমি কি কোনো মানুষ না? আমি কি শুধু ওনার অ্যাসাইনমেন্ট? আফজাল চৌধুরী এবার পরিস্থিতি সামাল দিতে উঠে এলেন, আরে মা রিন্নি, ও তো পাগল। তুই একটা কাজ কর, তুই ওকে বিয়ে করে সারা জীবন ওকে ঘর মুছিয়ে শান্তি দে। আমি তোকে পারমিশন দিলাম। রিনি এবার একটু শান্ত হওয়ার ভান করে বলল, ঠিক আছে, যদি উনি সবার সামনে প্রমিস করেন যে উনি আমাকে আর ন্যাকা বলবেন না, আর সপ্তাহে 3 দিন আমাকে আইসক্রিম খাওয়াবেন, তবেই আমি কবুল বলবো। আরাপ একটা দীর্ঘশ্বাস ফেলে আসমানের দিকে তাকালো, তারপর দাঁত
কিরমির করে বলল, ঠিক আছে, প্রমিস, ন্যাকামিটা আপাতত সহ্য করে নেব। এবার কবুল বলুন। আমার বাইকের টায়ার গরম হয়ে যাচ্ছে। রিনি এবার বিজয়ী হাসি দিয়ে 3বার কবুল বলল। বিয়ের আসরে তখন তালি আর হাসির ধুম। তানিন এক কোণায় দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, একটি নক্ষত্রের পতন হলো, আর একটি রবটের জয় হলো। তানিয়া পাশে দাঁড়িয়ে বলল, আরে নক্ষত্র পতন না, একটি সুন্দর সংসারের শুরু হলো। তানিন ভাই, আপনার কবিতা কি এখনো শেষ হয়নি? চলেন কাশি খাই। খাওয়া দাওয়ার পর বিদায় নেওয়ার সময় রিনি তার বাবার গলা জড়িয়ে ধরে এমন কান্না শুরু করলো যে সবার চোখে জল চলে এলো। কিন্তু আরাব পাশে দাঁড়িয়ে ঘড়ি দেখছিল। সে রিনির কানের কাছে গিয়ে বলল, রিনি, কান্নার ইকুয়েশনে পানি আর মিউকাসের মিশ্রণটা একটু বেশি হয়ে যাচ্ছে। এবার চলুন, রাত অনেক হয়েছে। আমার আবার সকালে একটা ক্লাস আছে। রিনি কান্নার মাঝেই আরাবের হাতে একটা চিমটি কেটে বলল, আপনি কি কোনোদিন মানুষ হবেন না? আরাব রিনিকে একরকম পাজা করে তুলে বাইকের সামনে নিয়ে এলো। হাসান সাহেব অবাক হয়ে বললেন, আরে রিনিকে গাইতে নাও। আরাব বলল, না আঙ্কেল, থুরি আব্বু, বাইকের এক্সিলারেটরের যে থ্রিল, ওটা গাইতে নেই। আর রিন্নি তো আমার পেছনে বসলে এমনিতেই চুপ হয়ে যায়। রিন্নিকে বাইকের পেছনে বসিয়ে আরাব স্টার্ট দিল। এক হাত দিয়ে বাইক ধরে, অন্য হাত দিয়ে রিন্নির শাড়ি ধরে আসে যাতে টায়ারে না বাজে। নীল বেনারসির আঁচল বাতাসে উড়ছে, আর রিন্নি আরাবের শেরওয়ানি শক্ত করে ধরে আছে। বাইকটা যখন হাইওয়ে দিয়ে তীরের মতো ছুটছে, রিনি ফিসফিস করে বলল, স্যার, এখন তো আমি আপনার বউ, এখনও কি আমাকে অ্যাসাইনমেন্ট দেবেন? আরাব বাইকের আয়না রিনির দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দিয়ে বলল, বাসর ঘরে যাওয়ার পর আপনার জন্য নতুন একটা প্র্যাকটিক্যাল অপেক্ষা করছে মিসেস চৌধুরী। ওটা ল্যাবের চেয়েও কঠিন হবে। রিনি মনে মনে শিউরে উঠল, আল্লাহ, এই লোকিরা বাসর রাতেও আমাকে দিয়ে পুফ রিডিং করাবে নাকি? আরাবদের বাসায় পৌঁছানোর পর অনুষ্ঠান শেষ হলো। রিনিকে বাসর ঘরে বসিয়ে রাখা হয়েছে। গোটা বেলি আর গোলাপ ফুলে ঠাসা। রিনি খাটের মাঝখানে বসে কাঁপছে। তার মাথায় এখন শুধু একটা চিন্তা, আরাব চৌধুরী কি আসলে রবট, নাকি এই গাম্ভীর্যের আড়ালে অন্য কেউ লুকিয়ে আছে? দরজার কাছে পায়ের আওয়াজ পাওয়া গেল। আরাব ভেতরে ঢুকে দরজাটা খুব ধীরে লক করলো। রিনি ঘোমটা টেনে দিয়ে পাথরের মতো হয়ে বসে রইল। আরাব খাটের কাছে এসে দাঁড়ালো। রিনি দেখলো আরাবের হাতে কোনো ফিজিক্সের বই নেই, বরং একটা ছোট মুখমলের বক্স। আরাব বক্সটা খুলে রিনির দিকে এগিয়ে দিয়ে বলল, মিসেস চৌধুরী, ন্যাকামি ছেড়ে ঘোমটাটা তুলুন, আপনার বাসর রাতের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। রিনি মনে মনে বলল, হায় আল্লাহ, এ কি বাসর ঘর নাকি এক্সাম হল? গল্প বিপরীত মেরুর টানে। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।